Hello students, welcome to Evolution a Point of Success. Evolution a Point of Success এ তোমাদের স্বাগত। তোমরা কি জানো চিপকো আন্দোলনের প্রেক্ষাপট কি, বা চিপকো আন্দোলন কোন রাজ্যে হয়েছিল, কত সালে চিপকো আন্দোলন হয়, অ্যাপিকো আন্দোলন বা অ্যাপিকো মুভমেন্ট কোন রাজ্যে হয়েছিল, কত সালে অ্যাপিকো মুভমেন্ট হয়, অ্যাপিকো মুভমেন্ট কার সাথে জড়িত, অ্যাপিকো কথাটির অর্থ কী? তোমরা কি জানো সাইলেন্ট ভ্যালি আন্দোলন বা সাইলেন্ট ভ্যালি মুভমেন্ট কোথায় হয়, কি কারণে হয়? এই সমস্ত প্রশ্নের উত্তর জানতে তোমাদেরকে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। তাহলে চলো সময় না নষ্ট করে শুরু করা যাক আজকের ভিডিও। কিন্তু শুরু করার আগে আমি আমার ইন্ট্রোটা দিয়ে দিই। হ্যালো ফ্রেন্ডস, ইউ আর হুকড অন টু মাই ইউটিউব চ্যানেল এভলিউশন আ পয়েন্ট অফ সাকসেস। দিস ইজ ইয়োর গাইড অ্যান্ড মেন্টার প্রসেনজিৎ শিকদার। সো টুডেজ সাবজেক্ট ইজ জিওগ্রাফি অ্যান্ড টুডেজ টপিক ইজ ডিফারেন্ট মুভমেন্টস রিলেটেড টু এনভায়রনমেন্ট, অর্থাৎ ভারতের পরিবেশ আন্দোলন সম্পর্কে আজকে আমরা জানব। তাহলে চলো শুরু করা যাক। সবার প্রথম যে আন্দোলনটা নিয়ে আমরা আলোচনা করব সেই আন্দোলনটা হলো চিপকো আন্দোলন বা চিপকো মুভমেন্ট। 1973 সালে বর্তমান উত্তরাখণ্ডের গাড়োয়াল জেলার মণ্ডল গ্রামে গাছ কাটার বিরুদ্ধে একটা স্বতঃস্ফূর্ত অহিংস আন্দোলন গড়ে ওঠে। এই চিপকো আন্দোলন নামে পরিচিত। চিপকো কথাটির অর্থ জড়িয়ে ধরা বা চেপে ধরা। ঠিকাদাররা গাছ কাটতে এলে গ্রামবাসী মহিলারা গাছ জড়িয়ে ধরত। এর ফলে ঠিকাদাররা গাছ কাটতে পারত না। গান্ধীবাদী নেতা সুন্দরলাল বহুগুণা ও শ্রী চণ্ডীপ্রসাদ ভাট, সরলাবেন, মীরাবেন ছিলেন এই আন্দোলনের অন্যতম নেতা ও নেতৃবৃন্দ। পয়েন্ট টু বি নোটেড, ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। চিপকো আন্দোলনকারীদের স্লোগান ছিল হোয়াট ডু দ্য ফরেস্ট বিয়ার, সয়েল, ওয়াটার অ্যান্ড পিওর এয়ার। এরপর চলো আমরা জেনে নিই অ্যাপিকো মুভমেন্ট সম্পর্কে। অ্যাপিকো মুভমেন্ট 1983 খ্রিস্টাব্দে কর্ণাটকের শিরসি অঞ্চলের সালকানি বনাঞ্চলে গাছ কাটার বিরুদ্ধে অহিংস আন্দোলন গড়ে ওঠে। অ্যাপিকো শব্দটির অর্থ গভীরভাবে জড়িয়ে থাকা। গ্রামের প্রায় 160 জন স্ত্রী পুরুষ এবং বাচ্চারা গাছকে জড়িয়ে ধরে আলিঙ্গন করে গাছ কাটার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে। ঠিক এইভাবেই অ্যাপিকো আন্দোলনের শুরু হয়। পরবর্তীকালে এই আন্দোলন বিশাল আকার ধারণ করে। এই আন্দোলনের নেতৃত্ব দেন পাণ্ডুরাও হেগড়ে। এই আন্দোলনের প্রধান স্লোগান ছিল 5Fs, অর্থাৎ এফ স্ট্যান্ডস ফর ফুড, ফুডার, ফুয়েল, ফাইবার, ফার্টিলাইজার, 5Fs। এরপর আমরা চলো জেনে নিই সাইলেন্ট ভ্যালি আন্দোলন অথবা সাইলেন্ট ভ্যালি মুভমেন্ট। কেরালার পালঘাট জেলায় কান্তিপুজা নদী উপত্যকায় ক্রান্তীয় বৃষ্টি অরণ্যে ঢাকা উপত্যকার নাম হলো সাইলেন্ট ভ্যালি। এই পাহাড়ি অরণ্য সংকুল পরিবেশ এত শান্ত ও নিস্তব্ধ যে একে সাইলেন্ট ভ্যালি বা নিস্তব্ধ উপত্যকা বলে। জলবিদ্যুৎ উৎপাদনের জন্য বৃষ্টি অরণ্যের ভেতর দিয়ে প্রবাহিত কান্দিপুজা নদীতে বাঁধ নির্মাণের উদ্দেশ্যে কেরালা রাজ্য বিদ্যুৎ পর্ষদ একটি পরিকল্পনা গ্রহণ করেছেন। এই প্রকল্প সম্পূর্ণ হলে সাইলেন্ট ভ্যালি বৃষ্টি অরণ্যের প্রায় 850 হেক্টর বনাঞ্চল শুধু ধ্বংস হবে না, সঙ্গে সঙ্গে নীলগিরি ছাগল, বানর, মালাবার কাঠবিড়ালি প্রভৃতিও বিলুপ্ত হবে। এই উপত্যকার জৈব বৈচিত্র্য বাঁচানোর জন্য কেরালার একটি বামপন্থী স্বেচ্ছাসেবী বিজ্ঞান সংস্থা ও কেরালা শাস্ত্র সাহিত্য পরিষদের উদ্যোগে ভারতের প্রথম সংগঠিত ব্যাপক পরিবেশ আন্দোলন শুরু হয়। পরিশেষে 1983 অর্থাৎ 1983 সালে এই পরিকল্পনা বাতিল হয়
ও সেখানে একটি ন্যাশনাল পার্ক অর্থাৎ জাতীয় পার্ক তৈরি করা হয়। এবং এই সাইলেন্ট ভ্যালি পার্ক কিন্তু তোমাদের পরীক্ষায় আসে, যা কেরালাতে অবস্থিত পালঘাট জেলায়। পয়েন্ট টু বি রিমেম্বার্ড। নেক্সট আমরা জানব বিষ্ণই আন্দোলন বা বিষ্ণই মুভমেন্ট। শম্ভুজি নামক এক ঋষি 400 বছর আগে রাজস্থানে বৃক্ষছেদনের বিরুদ্ধে এই আন্দোলন শুরু করেন। নেক্সট চলো জেনে নেওয়া যাক নর্মদা বাঁচাও আন্দোলন, নর্মদা বাঁচাও মুভমেন্ট। নর্মদা নদীতে 30টি বড় বাঁধ ও 135টি মাঝারি বাঁধ তৈরির যে কর্মসূচি নেওয়া হয়েছিল, তার মধ্যে সর্দার সরোবর ড্যাম সবচেয়ে বড় বাঁধ। পয়েন্ট টু বি রিমেম্বার্ড। 2000 সালের 18ই অক্টোবর সুপ্রিম কোর্ট সর্দার সরোবর বাঁধকে 138 মিটার উঁচু করার ছাড়পত্র দিয়েছিলেন। এই বড় বাঁধটি নির্মাণের ফলে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ক্ষতিগ্রস্ত হবে প্রায় 10 লক্ষ মানুষ। মেধা পাটেকর, বাবা আমতে ও অরুন্ধতী রায় হলেন এই আন্দোলনের নেতৃস্থানীয় ব্যক্তি। তাই ইনাদের নাম কিন্তু ভুললে চলবে না, এবং পরীক্ষায় বারবার রিপিটেডলি কোয়েশ্চেন আসে এই নর্মদা বাঁচাও আন্দোলনের সঙ্গে জড়িত নেতৃবৃন্দের। তারা হলেন মেধা পাটেকর, বাবা আমতে ও অরুন্ধতী রায়। চলো এরপর নেক্সট মুভমেন্টে চলে যাওয়া যাক। নেক্সট মুভমেন্ট হলো বালিয়াপাল মুভমেন্ট বা বালিয়াপাল আন্দোলন। ভারত সরকারের 1979 সালে উড়িষ্যার বালেশ্বর জেলার সমুদ্র উপকূলবর্তী বালিয়াপাল ও ভোগরাই ব্লকে সামরিক ঘাঁটি, স্পেশালি ক্ষেপণাস্ত্র পরীক্ষার ঘাঁটি তৈরির বিরুদ্ধে ভারতে প্রথম প্রতিবাদ মিছিল হয়েছিল। এই এলাকায় সমৃদ্ধ কৃষক ও মৎস্যজীবীদের বসবাস করছে, বা এখন পর্যন্ত এই এলাকায় সমৃদ্ধ রয়েছে কৃষক এবং মৎস্যজীবীদের বসবাস রয়েছে। এরপর নেক্সট মুভমেন্ট ভেরি ইম্পর্ট্যান্ট একটা মুভমেন্ট, যা কিন্তু হিস্ট্রির সঙ্গেও জড়িত, এর পাশাপাশি আমাদের জিওগ্রাফির সঙ্গেও জড়িত, কারণ এই টপিকটা কিন্তু একটা খুবই কমন টপিক এবং এটা জিওগ্রাফি এবং হিস্ট্রিক্যাল বোথ কভার করছে। মিট্টি বাঁচাও আন্দোলন, সেভ সয়েল মুভমেন্ট। মধ্যপ্রদেশের হোশাঙ্গাবাদ জেলার তাওয়া নদীতে 1977 সালে ইন দ্য ইয়ার 1977 ড্যাম তৈরির কাজ শুরু হয়, শেষ হয়েছিল। ড্যাম তৈরির কাজ শেষ হয়। অনেকেরই ধারণা আছে যে জমিতে সেচের জল বাড়াতে পারলেই কৃষির গতি তরতর করে এগিয়ে যাবে, অর্থাৎ দ্রুতভাবে এগিয়ে যাবে। কিন্তু সেচের জল পেলে জমি যে চাষের অনুপযুক্ত হতে পারে তা প্রথম জানা গেল এই নর্মদা উপত্যকায় তাওয়া ড্যাম জলসেচ এলাকায়। এই আন্দোলন ভারতে ব্ল্যাক কটন সয়েল এলাকায় বড় সেচ প্রকল্পের ক্ষতিকর দিকে সকলের দৃষ্টি আকর্ষণ করে। নেক্সট আমরা জানব সুন্দরবন ফার্টিলাইজার ফ্যাক্টরি। সুন্দরবনে একটি সার ও সালফিউরিক অ্যাসিড তৈরির কারখানা স্থাপনের সিদ্ধান্ত নেয় ভারত সরকার লক্ষ্মীকান্তপুর রেল স্টেশনের কাছে। মন্দিরবাজার দূষণ নিরোধক কমিটি বায়ু ও নদীর জলের ওপর সালফিউরিক অ্যাসিডের দূষণ থেকে জনগণকে সচেতন করেন। ফলে এলাকায় জমি কিনতে না পেরে সার কোম্পানি অন্যত্র চলে যায়। নেক্সট আর একটা মুভমেন্ট বলতে পারো বা একটা প্ল্যানিং বলতে পারো বা একটা স্কিম, সেটা হলো গঙ্গা অ্যাকশন প্ল্যান, গঙ্গা কর্ম পরিকল্পনা। সুদূর গঙ্গোত্রী হিমবাহ থেকে গঙ্গা বঙ্গোপসাগর হয়ে পড়া পর্যন্ত গঙ্গা তীরে 27টি বড় বড় শহর এবং 73টি ছোট শহর গড়ে উঠেছে। এই সব নগর ও শহরের বাড়ি, কলকারখানা ও রাস্তার ময়লা জল এবং বর্জ্য পদার্থ নর্দমা হয়ে গঙ্গায় এসে পড়ছে। ফলে গঙ্গার জল দূষিত হচ্ছে। এই দূষণের হাত থেকে গঙ্গার জলকে রক্ষা করার জন্যই কিন্তু যে পরিকল্পনা করা হয়েছে তাকেই গঙ্গা অ্যাকশন প্ল্যান বলা হয়ে থাকে।
এরপর আজকে লাস্ট যে একটা পরিকল্পনা নিয়ে আলোচনা করব রিলেটেড টু ভারতের পরিবেশ আন্দোলন, রিলেটেড টু ইন্ডিয়ান মুভমেন্ট বেসড অন এনভায়রনমেন্ট, ইন্ডিয়ান মুভমেন্ট রিলেটেড টু এনভায়রনমেন্ট। সুন্দরবন ও হরিপুরে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। 2000 সালে পশ্চিমবঙ্গের সুন্দরবনে কেন্দ্রীয় সরকার পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের উদ্যোগ নিয়েছিল, কিন্তু পশ্চিমবঙ্গের বিজ্ঞানমনস্ক ব্যক্তি এবং সংগঠনগুলি সুন্দরবন বায়োস্ফিয়ারিক রিজার্ভে এই বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের বিরুদ্ধে জনমত গঠন করেন। পূর্ব মেদিনীপুর জেলার হরিপুরে 2006 সালে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের কথা জনসমক্ষে এলে পরমাণু চুল্লি বিরোধী জীবন জীবিকা ভিটে মাটি বাঁচাও কমিটি জোরদার আন্দোলন গড়ে তোলে। ফলে পশ্চিমবঙ্গ সরকার কিছুটা ধীরে চলো নীতি নিতে বাধ্য হয়। এরপর 2009 সালের শেষের দিকে কেন্দ্রীয় সরকার নতুনভাবে 6টি পারমাণবিক চুল্লি বসানোর পরিকল্পনা গ্রহণ করে। ফলে বিস্তীর্ণ কৃষিজমি সহ জুনপুটে মৎস্য প্রক্রিয়াকরণ কেন্দ্র বাঁচানোর তাগিদে আন্দোলন শুরু হয়। এবারও পশ্চিমবঙ্গ সরকার সহ কেন্দ্রীয় সরকার আবার ধীরে চলো নীতি গ্রহণ করে। পশ্চিমবঙ্গের বর্তমান রাজ্য সরকার হরিপুরে পরমাণু বিদ্যুৎকে প্রকল্প রদ করে দিয়েছে। এরপর তাহলে আজকে কি আমরা পড়লাম, কি মুভমেন্ট সম্পর্কে জানলাম, চলো একবার সেটা রিক্যাপ করে নেওয়া যাক। সবার প্রথম আমরা জানলাম চিপকো আন্দোলন, তারপর অ্যাপিকো আন্দোলন, নেক্সট সাইলেন্ট ভ্যালি আন্দোলন, বিষ্ণই আন্দোলন, নর্মদা বাঁচাও আন্দোলন, বালিয়াপাল আন্দোলন, মিট্টি বাঁচাও বা সেফ সয়েল মুভমেন্ট, সুন্দরবন ফার্টিলাইজার ফ্যাক্টরি, গঙ্গা কর্ম পরিকল্পনা বা গঙ্গা অ্যাকশন প্ল্যান, এবং সবার শেষে আমরা জানলাম সুন্দরবনে ও হরিপুরে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কথা। তাহলে এই ভিডিওতে এতটাই। উইথ দ্যাট, দিস ইজ প্রসেনজিৎ শিকদার signing out from Evolution, a point of success. Till we meet next, keep studying, keep watching and keep sharing. Don't forget to subscribe, like and comment. Bye. Take care.